শুরু করলাম, তারপরে বের হয়ে আমরা একটা এডিট করলাম, এবং আমাদের এই জার্নির ভিতরে অনেক মানুষ, অনেক ছোট বড় অনেকের সাথে আমাদের চলার সৌভাগ্য হয়েছে। অনেকে এসেছে, অনেকেই চলে গেছে, অনেকেই আছে। এটাই হয়তো হয় থিয়েটারে, থিয়েটার চলে নৌকার মতো, যাত্রীরা ওঠে না। তেমনই এই প্রদর্শনের মাধ্যমে আমরা আমাদের নতুন একজন যাত্রী পেয়েছি আমাদের সাথে, এবং তার সহযোগিতা এবং তার অংশগ্রহণ কোনো অংশেই কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে এত বেশি যে ওই সহযোগিতা না পেলে হয়তো আমরা হয়তো কমপ্লেন করতাম। আজিম ভাইকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, যে আজিম ভাই এখন আমাদের এথিকেরই মানুষ। তো এথিকের হয়ে উনি বলবেন যে উনি আনন্দে কাজ করেন। তো আজকে আজিম ভাইয়ের মুখ থেকে আমরা নাটকের নিয়ে কথা বলা বা বিহাইন্ড দ্য সিন অন দ্য সিন নিয়ে কথা বলা এই প্রথম উঠলাম স্টেজে, তাও আবার তো বছর পর। বিশাল একটা ব্যাপার। শুরুটা রেজানুর রহমান দিয়ে শুরু হয়েছিল, এখনো আছি, চাই না কতদিন থাকবো। খান্দু ভাইকেও চিনি, এমনি অনেককে চিনি, এবং এই সিনায় যদি ধরে রাখতে পারি শেষ পর্যন্ত ইট অফ ডেট যাকে বলে সেটা আরো বেশি। নাটক নিয়ে কিছু বলবো না, ভালো মন্দ কিছু বলবো না, একটা শুধু বলবো, আমরা যখন জবাই করার জন্য যখন দা ছুরি যখন শান দেই, যত শান দিব ততই গরু ছাগল জবা করার তৃপ্তিটা পাওয়া যায়, বিশেষ করে কষায় যে কাজটা করে। তো এখানে যে যিনি এই প্রযোজনাটা তুলে এনেছেন, তিনি যেভাবে শান দিয়ে এনেছেন, সামনে আরো সামনে যত যাবে প্রত্যেকটা ক্যারেক্টার তখন দেখি রিয়েলাইজ করতে পারছি যে আমি আর কি করলে আমার জিনিসটা সুন্দর হবে, সাবলীল হবে, দর্শকটা আমাকে দেখবে, আমাকে বুঝে নিবে। প্রত্যেকটা ক্যারেক্টার লাইট, ঠান্ডু ভাই কোনো প্রশ্ন নাই এখানে, তারপরও ঠান্ডু ভাইয়ের ভিতরে প্রশ্ন থেকেই আছে, আর কি করা যায়, সাউন্ড আর কি করা যায়। এবং কিছু কিছু গ্যাপ ছিল, সেই গ্যাপটা ডিরেকশন, যিনি প্রযোজক, যিনি প্রডিউসার, যিনি নির্দেশক, উনিই বুঝবেন যে আমি এই সাইডটা একটু করবো। আসে না, আমরা শিল্পী হিসাবে, দল হিসাবে আমরা একটু বাহানা করছি যে না, হ্যাঁ আমরা হয়তো ভালো করেছি, ভালো হয়েছে, প্রেরণা করছি, এবং কিছু কিছু জায়গা থেকে আমরা সেই প্রেরণাগুলো পাই। আসুজ্জামান নূর, ধন্যবাদ ভাই। আসলে কিছু বলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তারপরও যেহেতু সুযোগ দেওয়া হলো, অনেক কথা হচ্ছে, রেজা ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটাই অনেক আমার জন্য সৌভাগ্য। ওনাকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং সবচেয়ে বড় কথা, রেজা ভাই সেদিন যেই চমক দেখিয়েছে, আমি জীবনে প্রথম রেজা ভাইয়ের নির্দেশনা, রচনা এবং অভিনীত নাটক সেদিন দেখেছি। এবং আমি সত্যি কথা বলতে কি, যখন দর্শক বসলো সামনে, এই পাশে অনেকগুলো ক্যামেরা ছিল, ছিল, কিন্তু আমি একটি সেকেন্ডও চোখটা সরাতে পারিনি সেখান থেকে। যেই রোলটাই করেছে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি। মানে সেই কাঞ্চনের পুলিশের যেই অ্যাক্টিভিটিস, নর্মালি পুলিশটা যেসব কমেডি না, হয়তো ক্যাজুয়ালি তারা এটা করে, কিন্তু ও যে এটা করেছে, অনেকক্ষণ হেসেছি। তারপর মানে রেজা ভাই এবং ভাবির যেই কেমিস্ট্রি, মানে মনে হচ্ছিল কি রেজা ভাই ভাবি যখন সত্যি সত্যি যেরকম করে, আমার কাছে ওই জীবন্ত কাপড়টাই মনে হচ্ছিল, একদম প্রাণবন্ত ছিল সবকিছু মিলে। তারপর সোমাপা যখন বটিটা নিয়ে করলো, মানে কেমন জানি যে আমার দেখেন সত্যি সত্যি গুজবাম্প হচ্ছে, মানে সবকিছু মিলে। তারপর ও যে হাতের এটা বাকের ভাইয়ের কিছু একটা ছিল, এবং আমরা খুব লাকি যে সেদিন আসিদুজ্জামান নূর আমাদের সবার প্রিয় বাকের ভাই সেটা দেখছিল, এবং উনি হয়তো ওইখানে ফিরে গিয়েছিল আমার মতো, যে কোথাও না কোথাও মিন্টু বাকেরকে ফলো করছে। হ্যাঁ, তারপর যে নায়ক করেছে আমাদের হাসানেরকে যখনই দেখি সবাই কষ্ট করে, সবাই, ওরা আমি ছাড়া সবাই অফিস থেকে আসে, ডালিয়াপা, হাসান, মিন্টু, কাঞ্চন, মানে সবাই দেখি বাইক চালিয়ে করে। ও তো হাসান তো এত দূর থেকে আসে যে আমার কাছে মনে হয় আমি হলে আসলেই পারতাম না, মানে এত কষ্ট তারা করে, আসলে খুবই ডেডিকেশন। এবং প্যারিস ভাই তো অনবদ্য, সেই আমার নাগরিক থেকেই তাকে দেখে সবসময় মনে হয় ওই ক্যারেক্টারটা ওর জন্যই বানানো হয়েছে, ওর জন্যই ক্রিয়েট করা হয়েছে, এরকম। কারো কথা বাদ করলো কিনা আমি জানি না, কিন্তু
সবাই সবাই সবার জায়গায়। ঠান্ডু ভাই তো যখন লাইট করে, আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে মানে আমি নিজেই ফিল করছিলাম যে বলছিল এই সকালটা যখন বেশি হয় তখন আস্তে আস্তে লাইটটা বাড়বে। এই যে সেই ঠান্ডু রায়হান, যাকে সেই নাগরিক এনসেম্বলের যখন আমার মুখে প্রথম লাইট করেছিল মিচ্ছকটিক, সেই তখন থেকে ঠান্ডু ভাই যা ছিল সে শুধু দিয়েই যাচ্ছে। মানে এই মানুষটার জন্য একটা প্লিজ একটা কিন্তু সবাই অপু ভাই তো আসলে আমি ওনার সম্পর্কে বলার মতো আমার কোনো ক্ষমতাই নেই। আমি যখন উনি তারকা গঠনে ছিল, ভাবি ছিল, ভাই ছিল, তো তখন আমার কাছে মনে হচ্ছিল একটা মানুষ নাটক, ওনাকে দেখলে আমার মনে হয় যে উনি নাটক খায়, নাটক ঘুমায়, নাটকের সাথে প্রেম করে, মানে থিয়েটারের সাথে এরকম লাগছিল ওনার কথাগুলো শুনে। আর আমাদের আরো যারা ছোট ছোট আছে, যেমন সবুজ আছে, রাতুল ওরা এই নাটকে ছিল না, এই আপুটার নামটা একটু ভুলে গেছি, হ্যাঁ কি যেন নাম, যাই হোক, তো সবাই খুব ভালো করেছে, আমরা হয়তো দুই একজন এখানে বাদ করেছি। বাবু ভাই যেমন সব সময় এত সুন্দর করে আমাদের ছবিগুলো তোলে, ই করে। আর রেজা ভাইয়ের কথা কি বলবো, রেজা ভাই জামালউদ্দিন হোসেনের পর এই একটা মানুষ যার কাছে আমরা আসি এবং কি বলবো, নিজেকে সমর্পণ করি যে যদি কিছু নিতে পারি, কিছু শিখতে পারি, সেটাই আমার জীবনের অনেক 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 কিছু পাওয়া হবে। আপনাকে অনেক ভালোবাসি, আল্লাহ আপনাকে সুদীর্ঘ আয়ু দান করুন। ধন্যবাদ। এথিকের সঙ্গে আমার সূত্রটা আমার যুক্ত একেবারে শুরু থেকে। এথিকের প্রায় প্রতিটি প্রযোজনার সঙ্গেই নানা যুক্ত ছিলাম। আরেকটি বড় বিষয় হচ্ছে আমি যেটা মনে ভাবি যে প্রযোজনার সঙ্গে থাকা, দলের সঙ্গে থাকা সেটি না, মানে এথিকে যে কোনো সময়ে যে কোনো কাজেই আমাকে কিন্তু ফোন করে বলা যায় আসলে কীভাবে করা যায় দলের সদস্য হিসেবে। এইটা আমার অনেক ভালো লাগে। আমি তো বিভিন্ন দলেই কাজ করি, কিন্তু এই রকম সুযোগ তো বা এরকম কার সঙ্গে ভাগাভাগি হয়ও না, যেটি এটি আমার সঙ্গে করে, এটি আমাকে অনেক বেশি সম্মানিত করে। আর যে এটিকে যে অষ্টম প্রযোজনা আয়নাঘর, এটি নিয়ে যদি কিছু বলি, যে আয়নাঘরের সামনে আমি আমার উপস্থাপন করছি, আমার বিবেক উপস্থাপন করছি, আমার ঘরের অন্যান্য যে যারা সদস্য আছে তাদেরকে দেখছি কিনা, তারা কোথায় যাচ্ছে, কি করছে, এটি মনে হয় যে এই মুহূর্তে অনেক বেশি বড় ভাবনার বিষয়। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই আমরা ভাবি না যে আমি কি করছি, আমার ছোট ভাইকে কি করছে, আমার মেয়ে উচিত উপরে ভালো বললে আমরা হয়তো চলে গেলাম বা আমরা খুবই তৃপ্তিতে ভুগলাম, কিন্তু ভিতরের প্রবলেমগুলো যদি আসলে আমরা ঠিক মতো সলভ করতে না পারি তাহলে আসলে ওইটা একটা পুরার মতো হয়ে যায়। তো আমরা এখন একটু দেখে নিচ্ছি শিশির রহমান, যিনি এই নাটকের সমৃদ্ধ মিউজিক করে দর্শকদেরকে মাতি দিয়েছেন। সেখানে একটা সালাম দিলেন, আসেন শিশিরটা সবচেয়ে ভালো বলবো। ভালোই শুনুন, আমরা খারাপটাই শুনতেছি। তন্ময়তার ভাই বেশি তো সেটা নিচে দাঁড়াইছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি শিশির রহমান। এই নাটকের সঙ্গীত কবে যে করেছিলাম আমার ঠিক মনে নেই আসলে। এটা সেই করোনার আগে কি করেছিলাম তাও আমার ঠিক এখনো মনে নেই। সবকিছু বন্ধ হয়ে গেল, সবাই যে যার মতো বাড়ি চলে গেল। হ্যাঁ, হঠাৎ করে মিন্টু ভাই ফোন দিল যে কালকে তো শো। আমি তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে কি হয়েছে, কি করবেন কিছুই জানালেন না, আগে পরে কোথায় কোনটা লাগাবেন, কিভাবে আপনারা বসিয়েছেন তাও জানি না। তো যে ফরিদপুরের ভাই যিনি, আমি গোয়ালচাবুর স্কুলের স্টুডেন্ট, গোয়ালচাবুর প্রাইমারি স্টুডেন্ট, যাই হোক। তো এই কোথায় কি বসিয়েছে আমি ঠিক জানি না। যদি আমাকে একটা রিহার্সাল দেখানো যেত আমি হয়তো শুনে আরেকটু প্রিসাইজ করে দিতে পারতাম। এই জায়গাটা আমার মাথায় রইল, আগামীতে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমি প্রবলেম হয় যে ওনাকে ডাকবো, উনি আবার এটার জন্য হ্যাঁ করতে পারবে না, নাও করতে পারবে না, বিড়ম্বনায় করবে। তারপরেও কিন্তু আমরা রিহার্সাল তাকে দেখেছিলাম, কিন্তু উনি আসবো বলেও ওই দিন আসেনি, বললো যে কি একটা কাজে আটকে গিয়েছিল ওই রিহার্সাল, দুদিন রিহার্সালের আগে। তো আসলে তবু হয়তো কিছুটা আমরা আরো সাহায্য পেতাম। অবশ্যই আমরা এটা ওই আমাদের এবার আমরা ডেকে দিতে চাই আমাদের আদর কারিগর জনাব আনন্দ রায়হান।
ইনফর্মাল কিন্তু করতেছে ফর্মাল মঞ্চ মঞ্চ দ্বারা তাই না ব্যাপারটা সেখানে না। ব্যাপারটা হলো কি আজকে বসে বসে আইনা ঘর না করে আলো দেব ওখান থেকে প্রথম থেকে যখন স্ক্রিপ্টটা করলাম এবং প্রথম থেকে যখন একটা রিহার্সাল দেখা শুরু করলাম তখন থেকে আইডিয়া কি করবো আমার একটা জিনিস খালি আমার মাথায় আসছে 1971 সালে আমরা যুদ্ধ করেছি আমরা তো মুক্তিযুদ্ধে গেছি কি মুক্তিযুদ্ধে হয়েছিলাম তখন আমরা শুনেছি যে পাক সেনারা নারী ধর্ষণ করে। কিন্তু আজকে দেখছি সেই নারী ধর্ষণ এখনো হচ্ছে পাক সেনা কারা করেছে আজকে আমাদের মতো নাট্যকর্মীরা আমরা তো চলে যাওয়ার পথে চলে আসছি এই সময় এসে আমাদের করতে হচ্ছে এই ধরনের কি নাটক খুবই দুঃখজনক খুবই কষ্টজনক পরশুদিন আমি একটা নাটকের রিহার্সাল দেখতে গিয়েছিলাম দলের নাম হলো অনুরাগ এবং তারা জুরাইন মানে হ্যাঁ এখানে শিশিরও ওই দলের একটা নাটক করেছে ওখানে নাটকটা রিহার্সাল দেখতে যায় ওই নাটকটা হলো আপনার সবাই মিশে জানেন কিনা ইরানে একটা মেয়ে ধর্ষণ হয়েছিল এই ধর্ষণকে মারছিল বিধায় তাকে ফাঁসি দেওয়া এবং সেটা চিঠি লিখে ভাইরাল হয়েছে চিঠিটা সেই চিঠিকে কেন্দ্র করে কিনা সাধারণ একটা লেখা লিখছে মাহবুব ছেলেটা আমি রিহার্সাল দেখতে যাই আয়না ঘরে কথাবার্তা করতাম আমরা কি এগুলি করবো স্বাধীনতা 50 বছর আসছে এখন কি আমরা এগুলো করবো আমাদের কি ভোট শক্তি কোথাও আঘাত কাট দেবে না এই জায়গাতে ভাবনার বিষয় আয়না ঘরে এই ভাবনাটাকে তুলে দিচ্ছে সেই জায়গা থেকে আমি বলি যে আজকে যে আয়না ঘর বিরাট একটা জার্নি তবে আমি বিশ্বাস করি যে জার্নিটা লম্বা হয় তার রেজাল্টটা খুব ভালো এটা প্রমাণ করবো আয়না ঘর কিন্তু লকডাউনের আগের থেকে জার্নি আসলে বলতে পারি না যেটা রেজাবের সাথে আমার পরিচয় মানে আমার আজকে মানে এখানে কথা বলছি এটা হওয়ার পিছনের কারণ দুটা মানুষ একজন সোরান ভাই আর রেজাবের এটা সবসময় বলি যে আমি মিডিয়াতে যা কিছু করছি কিন্তু আমি আজকে রেজাবে কিংবা সোরান ভাই করবো তো রেজাবের যখন যে কোনো কাজে আমরা হয়তো বা এখন আমরা রেজাবের সাথে কাজ করছি না কিংবা আমি ডিরেকশন দিচ্ছি দেখে যে কোনো সময় যে কোনো জায়গায় রেজাবের ডাক দিয়েছেন মানে চলে এসেছে তো আমার একটা অনেক লম্বা হিস্টোরি আছে মানে রেজাবের সাথে যে স্মৃতি কাজ করা নিয়ে এটা আরেকদিন বলবো কিংবা অন্যদিন বলবো আজকে ইয়া না এইটুকু শুধু বলি আমরা একটা কাজ করতে যে আমার রেজাবের শহর সৈয়দপুর এবং ওই শহরে মানে এখনো নাটক হয় মানে যখন মানে 19 কত সালে মুর্তজা স্টেডিয়ামে 100 বছর পূর্তি পার করুন মানে ওখানে কম্পিটিশন হয় নাটকের প্রতিযোগিতা হবে ছোট্ট একটা শহর নীলফামারী জেলার একটা উপজেলা ওইটা উপজেলা তো আমার রেজাবের সাথে আমার সম্পর্কটা এরকম আমার প্রথম ছেলে হয়েছে আমার ছেলেকে দেখেছি আমি 12 দিন পরে আমি শুটিংয়ে সৈয়দপুরে ছিলাম যে কোনো কারণে আমি আসতে পারিনি মানে এরকম ভাবে জড়িয়ে গিয়েছিলাম তো রেজাবের সাথে আমার সম্পর্কটা এরকম যে ভাইয়ের মতো বড় ভাই গুরু যেটা বলে ঠান্ডু ভাই কাছে কাজ শিখেছি লাইটের যখন বললো যে ব্লক কি অবস্থা আমিও তখন সৈয়দপুরে ছিলাম রংপুরে ছিলাম একটা কাজে আমরা রেজাবে টেনশন করে না আর এথিকের সাথে তো অপু প্যারিস তাদের সাথে আগে থেকেই পরিচয় তারপরে তো মিন্টুরে সবার সাথে কাজ করতে কাঞ্চন সবার সাথেই মানে ইয়ে করতে যে যখন রেজাবের সাথে কাজ করেছি তবে এটুকু বলবো যে তন্ময় যে কথাটা বললো আসলে অ্যাক্টিং এ মনে হয় আরেকটু মানে জোর দেওয়া দরকার অবশ্যই ভালো হয়েছে কিন্তু আরেকটু যদি জোর দেওয়া যায় এবং ব্লকিং গুলি একটু প্রিসাইজ করা যায় যে এই ব্লকিংটা এইভাবে অবশ্যই 1 ঘন্টা 20 মিনিটের রেজাবে একই তারে নাট্যকার নির্দেশক অভিনয় করছেন এত বড় ক্যারেক্টার আমার মনে যারা তাদের কথা দেখেন নাই তারা রেজাবে কত বড় অভিনেতা তাদের মতো ফিল্মটা যদি কেউ দেখেন ওই ফিল্মে মিঠুন চক্রবর্তী যে আপনি ওইটার সাথে তুলনা করতে যাবেন রেজাবের একটা রেজাবের একটু কম করেন না
বিশাল একটা আছে, আসলে এই ব্যাপারটা সেরকম ছিল। যখন স্ক্রিপ্টটা আমার হাতে এসে পড়লো তখন আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম আপনার স্ক্রিপ্ট প্ল্যানিংটা কি, ডিরেক্টরের প্ল্যানিংটা পুরোটা রিয়ালিস্টিক। তখন আমার আরেকটা প্রশ্ন থাকে যে আসলে রিয়ালিস্টিক আপনি টোটাল রিয়ালিস্টিক সেট করতে পারছেন না আপনি সাজেস্টিভ কোনো রকম কিছু কোনো যেন আমার স্ক্রিপ্টটা একটা ছোটখাটো একটা সেটের আয়োজন হয়েছিল, কিন্তু পরবর্তীতে ডিরেক্টর বললেন যে আমার স্ক্রিপ্ট না বই করে স্ক্রিপ্ট যদি না থাকে তাহলে আমার ভিজুয়াল লাইনে দেখতে কেমন লাগে, ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমার স্ক্রিপ্ট যখন লাগে ন্যাচারালি স্ক্রিপ্ট আসে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার মনের মধ্যে যতটুকু আমার যে প্রতিভা যতগুলি প্রতিভা আছে কেন না এই নান্দনিকভাবে উপস্থাপন করি। তখন মনে হলো যে ঠিক আছে, নাটক আমার যে আদর্শগত যেটি সেই প্রতিভা যদি আমি নাটকের মাধ্যমে যদি করতে পারি তাহলে আমার শিল্পী সত্তাও বেঁচে যাবে। ছেড়ে দিলাম 82-83 দিকে রেজা ভাইয়ের সাথে আমার পরিচয়। রেজা ভাই ইউনিভার্সিটি টিএসসিতে আমরা একসাথে আড্ডা মারি, একসাথে অতিথি আমি এদিকেরই একজন মানে বন্ধু। মানে এখানে আসার আগে এতজন কথা বলেছে, কাজেই সমালোচনার জায়গা ভালো মন্দের জায়গা সবগুলো জায়গায় চলে আসছে। লিটল বিট টেলস আর উপস্থাপন করেছে বেশি কথা বললে সুতরাং বেশি কথা বলা যাবে না, শুধু একটা দুটো লাইন বলি যে এতে প্রতিবারই এই সময়ে সত্যিকার অর্থে একটি দুঃসাহসের কাজ করেছে। এবং যদি আইরাগর বলি যে গণমাধ্যমের আইনের তার প্রমাণ আছে, কারণ পেছনের এই ভক্তি আসলে তার প্রমাণ। সুতরাং অর্গল ভেঙে এদিক নানা তাহলে প্রতিপাত্র কিন্তু জোরালো হতে পারে, মানে সাংস্কৃতিক মাধ্যম তো সবচেয়ে বড় মাধ্যম, আমরা সেই জায়গাটা সবাইকে ধন্যবাদ। ঠান্ডু ভাই ঠিকই বলেছে, মঞ্চে কথা বলতে আমি পারি, কারণ যেহেতু আমি একটু বাম সংগঠনের সঙ্গে যুক্ত আছি, সেটা মঞ্চ পেলে আমার ছাড়তে আসলে ইচ্ছে করে না। তো মঞ্চ নাটক করতে আসলে অনেক ভয়, সেটা আমি আমার জীবনের শুরুতে মঞ্চ নাটক করেছিলাম ঠান্ডু ভাইদের দয়ায়, বকাঝকা খেয়ে আরণ্যকের জয় জয়ন্তীতে। তারপরে আসলে ফিল্মে কাজ করার জন্য থিয়েটারে সবাই আসলে মেনে নিতে পারে না নতুন একটি মেয়ে এসে থিয়েটারে সময় না দিয়ে ফিল্মে কাজ করে। তো দলের অনেক সিনিয়ররা আমাকে আসলে, আমি ছোট ছিলাম বুঝতে পারতাম না, অনেক একটু কথা বলতো, এই জন্য আমার আসলে আরণ্যকে যাওয়া হতো না। মামুন ভাই, ঠান্ডু ভাই কিংবা হীরা ভাই সবার সঙ্গে আমার টেলিভিশনে কাজ করাটা, শুটিং করার সুবাদে সবসময় জড়িত। মামুন ভাই একেবারেই আমার প্রতিবেশী, তাই মামুন ভাইয়ের সঙ্গে চা খেতে বসি। মামুন ভাই বলে যে তুমি কেন আসো না, অনেক কয়েকটি নাটক কিন্তু আমার আসলে তুলতে হচ্ছে। আমার আসলে মঞ্চ কেমন একটা ভয় লাগে, পারবো না। রেজানুর রহমান আমার ভাইজান, আমার ক্যামেরায় দাঁড়ানো ওনার নাটক দিয়ে, এবং সেটি ছিল খুলনা থেকে, মানে বেশি সময় নিয়ে ফেলছিল। খুলনা থেকে এসে আমি নাটকে দাঁড়িয়েছিলাম, তার অ্যাকশন, লাইট ক্যামেরা অ্যাকশন। মিডিয়াতে কাজ করেছি, কিন্তু মঞ্চে যে একসাথে কাজ করতে পারবে এটা কখনো ভাবিনি। এটা একটা সৌভাগ্য আমাদের জন্য, এর জন্য যে আমাদের যে সমৃদ্ধতার জার্নি শুরু করছে সেখানে আরো অংশগ্রহণ হলো, এবং আমরা সেই জার্নি কতটুকু আমরা সামনে দিতে পারবো। তো আমি এখন দেখে দিচ্ছি মঞ্চে মাহবুবা রেজানুর খামিক, তারা মূল্যবান বক্তব্য শোনার জন্য। সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো না, এখন আমি মূলত স্টেজের শিল্পী, স্ক্রিপ্ট মুখস্থ করে বলি, কিন্তু আমি সামনাসামনি বলতে পারি না কিছু। তো ওই দিন আমার যেটা সমস্যা হয়েছিল, রেজানুর খুব টেন্স ছিল, নূর ভাই আসছে কিনা, লাকি ভাই চলে যাবেন, তারপরে বাইজিৎ ভাই চলে যাবেন,
সবকিছু নিয়ে অপুকে যদিও বলছে যে অপু আমি এগুলোতে নাই, আমি কিছু করবো না, তোমরা দেখবা, কিন্তু তারপরে সে খুব টেন্স ছিল। তো ওর টেন্স ছিল দেখে আমার খুব ভয় লাগছিল ওর পারফরমেন্সের জন্য একটা, দ্বিতীয় হচ্ছে আমার পারফরমেন্স নিয়ে, কারণ ও হচ্ছে আমার কো-আর্টিস্ট। ও করে কি বেশি টেন্স থাকে, ও তার নিজের ডায়লগ ভুলে গিয়ে সে ইম্প্রোভাইজ করা শুরু করে। ও যখন ইম্প্রোভাইজ করবে আমি কি এই জন্য আমার খুব ভয় লাগছিল। ধন্যবাদ। আমাকে ঠান্ডু ভাই বলে দিয়েছে 6 লাইনে শেষ করতে। আমি ভাবতেছিলাম যে আমার আসলে 2 লাইনের বেশি বলার নাই। কারণ হলো এক লাইন, প্রথম লাইন হলো যে এই নাটকে আসলে আমার ভূমিকা খুবই কম, মানে শেষ দিকে সপ্তাহখানে মানে আমি এসেছিলাম রিহার্সেলে, খুব বেশি বড় ভূমিকা নেই। আর দ্বিতীয়ত হলো যে নিজেদেরকে পুরস্কৃত করা, হাততালি দেয়া, মানে ব্যক্তিগতভাবে আমি এটা কখনোই পছন্দ করি না। মানে যে আমরা আমাদেরকে নিজেদের, যেমন শুধু এটাই না, মানে যখন একটি থিয়েটারের দল আবার আরেকজনকে ফুল দেয়, সেটাও আমার কাছে মনে হয় যে এটা না দিয়ে যদি একটা কবি সংগঠন দিত, একটা চিত্রকলার কেউ এসে যদি দিত, অনেক বেশি ভালো লাগে। সেই রেজানুর রহমান আয়না ঘরের কারিগর। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। সারা রাত বলেন, সমস্যা নাই। 10 লাইন মানে 10 মিনিট। আসলে ওই আমি পেছনে বসে অনেক কথা ভাবতেছিলাম যে কিভাবে শুরু করব। তন্ময়ের কথা দিয়ে শুরু। আমি ব্যক্তিগতভাবে মঞ্চে কাজ শুরু করেছিলাম 82 সালে। আমার একটি নাটক ছিল, 10 মিনিটে বলুন, আমার একটি নাটক ছিল হজবর। কারক এবং সড়ক নামে সংগঠন ছিল। একদিকে কারক, আরেকদিকে সড়ক। শঙ্কর সাজওয়ালের কারক আর রেজানুর রহমানের সড়ক। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রচুর নাটক করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপে। আমার একটি নাটকের নাম ছিল হজবর, এবং সেই নাটকের ইতিহাস এখানে আজম ভাই আছেন, আজম ভাই জানেন এবং যারা এখানে পরিচিত। এবং এরপরে তাহাদের কথা নামে একটি নাটক আমি করি। সেই তাহাদের কথা নাটকে সেই সময় 72তম শো হয়েছে, এবং সেই নাটকে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার এবং অন্যান্য যে বিষয়গুলো, ফরাজ্জামান পড়াশোনার একজন ডিরেক্টর ছিলেন, উনি আমাকে আমার বাসায় রাতের বেলা আমাকে সারা রাত ধরে রিহার্সাল করাইছিলেন। এবং আমার সৌভাগ্য হয়েছে ফরাজ্জামান পলাশ আমার কোমরের মধ্যে লাথিও মারছে, হচ্ছে না আপনার, আপনি এটা কি করছেন, আপনি ব্যান্ড হতে পারছেন না। থিয়েটারের এই সময়ে, এই যুগে কাউকে যদি আপনি লাথি মারেন, কালকে চলে যান। তারপরে নাটক হচ্ছে। এই নাটকটা নিয়ে যখন আয়নাঘরটা লেখা হলো আজকে 2 বছর আগে, আমাকে একজন বললেন যে নাটকের কাহিনী 2 বছর আগে নাটকের কাহিনী যা ছিল এখনো তাই আছে, বাংলাদেশে এখনো দর্শনী আছে। তারপরে এই নাটকটি রিহার্সাল শুরু হলো। রিহার্সাল শুরু হওয়ার পরে আমি বারবার দেখলাম যে আমি যেভাবে চিন্তা করি সেইভাবে নাটক করতে পারছি না। কেন? নানা ধরনের প্রতিবন্ধকতা আসছে, নানা ধরনের ইয়ে হচ্ছে, আমরা ডেট পাচ্ছি, ডেট হচ্ছে না। আমরা একটা ডেট পেলাম, সেই ডেটে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন শিল্পকলায়, আমরা ছোট্ট একটা দল কেটে দিল। তারপরে আমরা একটা ইয়ে পেলাম, কারাকজন উৎসব, আমার থেকে বড় দল, আমার নাটক কেটে দিল। ও রেজানুর কে এটা বাদ দাও, ওটা হয়ে গেল। তারপরে আরেকটা ডেট পেলাম, আজম ভাইদের গ্রুপ, তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, ওই ডেটটাও কেটে দিল। তারপরে মার্চ মাসে আমরা আরেকটি ডেট পেলাম, আমরা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার নাটক আমাদের যাবে। হঠাৎ করে করোনা বন্ধ করে দিল, করোনা সমস্ত কাজ বন্ধ হয়ে গেল, এবং নাটকটি পুরোটাই কিন্তু আমরা স্টপ। আদৌ নাটকটি হবে কিনা, নাটকটি করা যাবে কিনা, নাটকটি কি হবে না, আমরা টোটালটাই কিন্তু বন্ধ ছিলাম। আমাদের রিহার্সালও ছিল। তো নাটকটা যখন সবকিছু খুলে দেওয়া শুরু হলো, তখন আমরা আবার সবাই মিলে একটু একটু করে ঐক্যবদ্ধ হলাম, এবং ঠান্ডু ভাই থেকে শুরু করে আমাদের যারা অভিভাবক এই জায়গায়, তারা সবাই মিলে বলবার চেষ্টা করলো নাটক করো। যেমন ঠান্ডু ভাই শুধু দেখা হলো, আমার কর্মীদের সাথে দেখা, এই নাটকটা করো না, করে ফেলো, করে ফেলো। আমরা নাটকটা ডেট পেলাম। ডেট পাওয়ার পরে আমার সংকটটা যেখানে দেখা দিল, এই নাটকটার সাথে আমি আরো অনেক বিষয়গুলো দেখাতে চেয়েছিলাম। যে পুরনো জায়গায়, যেমন আপনারা যদি খেয়াল করবেন, মহিলা সমিতিতে একটি নাটকের সেট পুরোটাই ভর্তি ছিল, আজম ভাই বলা আছে। মা নাটকের সেট যদি কেউ দেখে থাকেন,
মা নাটকের সেন্টারটা পুরোটাই মহিলা সমিতির মধ্যে ছিল এবং কাজল আপা যে কাজটা করতেন ওই স্টেজের মধ্যে দাঁড়িয়ে, আমার কাছে মনে হয়েছে যে অনেকদিন পর একটা স্টেজ দেখাই এবং নাটকটা আমরা পারিবারিক পুরো করবার চেষ্টা করি, একটা বাড়িতেই করবার চেষ্টা করি। তো দুর্ভাগ্য যেটা হলো যে আমাদের সামর্থ্য অনুযায়ী থিয়েটারও অনেক ধরনের